হ্যাঁ, সেটা করতে পারেন, খুবই ভালো কথা। এন্ড বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু ফাইবার গিগে আমাদের ইমেজটা আপলোড দিছি, তাই না? তো আমরা ফাইবার গিগের জন্য কিন্তু ভিডিও কন্টেন্ট রেডি করতে পারি। আচ্ছা, কোথাও একটা মানে এখন স্যার আমি ফাইবারের যে ডেসক্রিপশনটা গুলো ইউজ করছি, এটা কি আসলে আমি যে ক্যানভা থেকে আমি একটা ভিডিও বানাইলাম ইউটিউবে দেওয়ার জন্য, এটা কোনো প্রবলেম হবে কিনা? কোনো প্রবলেম হবে না। ওকে স্যার। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমি কোথাও একটা পড়েছিলাম এরকম যে ক্যানভা না, ফাইবারে যদি আমাদের প্রোফাইলে আমরা ভিডিও দিতে পারি, অর্থাৎ প্রোফাইল ইমেজের পরিবর্তে আমরা যদি ভিডিও দিতে পারি বা আমাদের গিগটাকে যদি ভিডিওর মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করতে পারি, এক্ষেত্রে আমাদের সেল হওয়ার পসিবিলিটিটা প্রায় দ্বিগুণ হয়ে যায়। কারণ একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই, আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে যাই, যারা নরমালি ভিডিও কন্টেন্ট বা দেখা যাচ্ছে যে ইউটিউব নিয়ে কাজ করে, দেখবেন তাদের প্রত্যেকেরই প্রোফাইলে বা বেশিরভাগেরই গিগটাতে তারা হচ্ছে ভিডিও দিয়ে রাখছে, বা আমরা যেরকম ইমেজ ইউজ করি তারা এখানে এই গিগের জন্য ভিডিও কন্টেন্ট রেডি করে ওখানে পাবলিশ করে রাখছে। আচ্ছা, একটু গিয়ে দেখি। দেখেন, এনার এখানে কিন্তু ইনি ইমেজ ইউজ করেন না, ইনি এখানে ভিডিও ইউজ করছে। আমরা একটু ভিডিওটা এখান থেকে দেখতে পারি। Hello there, my name's Chris and I'm an IT consultant and I'm going to help you to increase your YouTube channel views and subscribers organically. In the basic and standard gigs, I'm offering your channel a full, comprehensive 20-minute video review which will dive deep into your content, branding, SEO and growth potential. This will highlight exactly what areas may need some improvements to optimize your channel and videos. You also get your personalized channel rating, which gives tips and tricks and provides clear next steps you can take right now. In the premium package, which includes everything from the standard gig. আচ্ছা, একটা ভিডিও একটু দেখি। Hello and welcome. My name is Kolya, but you might know me as SEO Streamer here on Fiverr. What do I do here? I do SEO for YouTube. That means I optimize video titles, video descriptions, the tags, the metadata on YouTube for your YouTube videos and or your channel, depending on which package you actually buy. একটা বিষয় খেয়াল করেন, এই ব্যক্তি ফাইবার চয়েস বা দেখা যাচ্ছে ফাইবার তাকে রিকমেন্ড করছে। ওনার স্টার্টিংটা দেখেন, $150, এটা হচ্ছে ওনার স্টার্টিং প্যাকেজ। খুবই ভালো কথা। আচ্ছা, এখন এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হলো একটু আমাকে বলেন যে এই ভিডিওটা আসলে কেন আপনাদের সেলকে ইনক্রিজ করে দিবে, বা দেখা যাচ্ছে যে কেন আপনাদেরকে এইখান থেকে বেশি সেল হতে আপনাদেরকে সাহায্য করবে, একটু আমাকে বলেন যদি কারোর মাথায় আসে। স্যার, এখানে তো হচ্ছে যে বায়ার আসবে তাকে বেশি কিছু হচ্ছে ঘাটাঘাটি করা লাগবে না। জাস্ট ভিডিওটা ক্লিক করলেই তা সবকিছু এখানে তার গিগ সম্পর্কে সে বলে দিচ্ছে। তো যেটা নিডেড সেটা এমনিতেই হচ্ছে বায়ার এখান থেকে বেশি ঘাটাঘাটি না করে বুঝতে পারতেছে যে এটা তো কি স্যার কি এখানে আছে। আচ্ছা, রোকসানা বাবু খুবই ভালো কথা বলছেন এবং দেখা যাচ্ছে একদম যেটা সঠিক সেটাই বলছেন। আমরা ইন্টারনেটে যত কিছুই পাই না কেন বা যত তথ্যই যত সহজেই পাই না কেন, দেখা যাচ্ছে আমরা কিন্তু বিষয় আছে স্যার, জি বলেন। আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে সে যে রিয়েল কাজ করতেছে, যে তার যে ডেস্ক থেকে সে রিয়েল কাজ করতেছে, এটা একটা ভালো প্রায়োরিটি দেয় স্যার। মানে সে যে ট্রাস্টেড করা যেতে পারে, বা তাকে সে যে রিয়েল তার ফেসটা দিচ্ছে বা সে যে ডেস্কে কাজ করতেছে, এটা একটা খুব ভালো মানে কাজ করতে পারে। এটা ভালো একটা ইমপ্রেশন আসতেছে তার কাজের প্রতি। জি আচ্ছা স্যার। আচ্ছা, ফ্যাক্ট যে দুইটা ফ্যাক্ট, সেই দুইটা ফ্যাক্ট আপনারা অলরেডি দুইজন বলেই দিয়েছেন। আচ্ছা, তারপরে একটু বলি যে যখন আপনি একটা ভিডিও কন্টেন্ট বা একটা ভিডিও আপনার হচ্ছে ইউটিউবের জন্য ক্রিয়েট করবেন, বা দেখা যাচ্ছে যে আপনি তো ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করছেন, বা দেখা যাচ্ছে এই ভিডিও কন্টেন্ট গুলো অপটিমাইজ করার জন্য আপনি কাজ করছেন, তো আপনি যদি ভিডিও দিয়েই সবকিছু রিপ্রেজেন্ট করেন, দেন আপনার কাজের যে একটা স্বীকৃতি বা আপনি যে কাজ করেন বা ওই ফিল্ডটাতে যে আপনি এক্সপার্ট, এটা একটা স্বীকৃতি কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছে যে হ্যাঁ, আমি ভিডিও বা কন্টেন্ট নিয়ে কাজ করি বা ইউটিউব নিয়ে কাজ করি, আমি কিন্তু ভিডিও কন্টেন্ট রেডি করতে পারি। আচ্ছা, তারপর যে বিষয়টা ছিল যে আমরা ইন্টারনেটে যত তথ্যই পাই না কেন, আমরা এখানে সার্চ করলেই অনেক তথ্য সহজেই পেয়ে যাচ্ছি। আগে আমরা কি করতাম যে বিভিন্ন বইপত্র ঘাঁটতাম, তারপর দেখাচ্ছে কিছু কাঙ্ক্ষিত তথ্য পেতাম আর অনেক সময় পেতাম না। কিন্তু ইন্টারনেটে দেখাচ্ছে আমাদেরকে
সার্চ করার যে অ্যাবিলিটি বা আমাদের যে খোঁজা বা অনুসন্ধানের যে অ্যাবিলিটি এটা অনেক বাড়াই দিয়েছে ইন্টারনেটের মাধ্যমে। তো এখন বিষয়টা হচ্ছে বেড়ে গেলেও আমরা অলস হয়ে গেছি। আপনি এই গিগটাতে যদি কখনো যান বা এই গিগটার যখন আপনি ভিডিওটা যখন দেখবেন তখন আপনি কষ্ট করে তার ভিডিওর ডেসক্রিপশনটা কখনোই পড়বেন না বা আপনার পড়ার প্রয়োজন পড়বেই না। আপনি জাস্ট এখান থেকে ভিডিওটা অন করবেন, দেখবেন যে উনি কি বলছে, ব্যাস আপনার কাজ হয়ে গেল। বা দেখাচ্ছে এই গিগটাতে আসলে কি বলা আছে এইটা আপনি বুঝে গেলেন। এরপরে যে বিষয়টা যে রিলায়েবিলিটি, যে আপনি যে একজন অথেন্টিক পারসন বা আপনি যে একজন সত্যিকার অর্থে একজন ইউটিউব এসইও বা দেখাচ্ছে ইউটিউব এসইও এক্সপার্ট, এই বিষয়টা এই ভিডিও কন্টেন্টটা দেখে কিন্তু বোঝা যায়। এখন বিষয়টা হচ্ছে যে ইনি ভিডিও কন্টেন্ট দিয়ে রাখছেন, একদম নিজে এক্সপ্লেইন করতেছেন যে আমি আসলে কি করি, কিভাবে কাজগুলো করি, কি কাজ করব আপনার জন্য, এটা সুন্দরভাবে এক্সপ্লেইন করতেছে। আর আপনি যদি এই ইমেজটা যদি দেখেন, স্টিল ইমেজটা যদি আপনি দেখেন, এটাতে যাওয়ার পর আপনি আসলে বুঝতে পারছেন না যে এখানে এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটার পিছনে যে মানে সেলার আছে উনি আসলে কতটুকু কাজ পারে, ওনার রিপ্রেজেন্টেশনটা কতটুকু ভালো, বা উনি আসলে কতটুকু কাজ করতে পারবে কি পারবে না, এটা একটা বিষয়। দেন আপনাকে কষ্ট করে এখানে পড়তে হচ্ছে। তো এই কারণে যদি আপনার ফাইবার গিগে যদি আপনি একটা ভিডিও আপলোড দিতে পারেন বা একটা সুন্দরভাবে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন যেটাতে আপনি সবকিছু এক্সপ্লেইন করতেছেন খুবই অল্প সময়ে, দেখা যাচ্ছে যে 30 সেকেন্ড 40 সেকেন্ড বা 50 সেকেন্ড সময়ের মধ্যে আপনি যখন সবকিছু এক্সপ্লেইন করবেন, দেন ক্লায়েন্টের আপনার প্রতি একটা আস্থা বাড়বে এবং ক্লায়েন্ট আপনার এখান থেকে মানে অতি সহজেই সব ইনফরমেশন পেয়ে যাবে, সে আপনার সাথে কাজ করতে আগ্রহী হবে। আচ্ছা, তো এর মানে এই না যে যারা আসলে ইমেজ ইউজ করছে তারা কাজ পাচ্ছে না, তারাও কাজ পাচ্ছে। যেমন ধরেন যে এনার কিন্তু এখনো 5টা কাজ চলমান আছে, অনেক ভালো রিভিউ আছে, বেশ কয়েকটা, রেটিংটাও মোটামুটি ভালো, মোটামুটি না ভালোই বলা চলে, 4.9 এটা অনেক ভালো রেটিং। আচ্ছা, ইউটিউব ফাইবার আমাদেরকে বলে যে মিনিমাম 4.5 স্ট্যান্ডার্ড আমাদেরকে মেইনটেইন করে চলতে হবে। আচ্ছা, 4.5 বলতে যে 90% সাকসেস রেট বা দেখা যাচ্ছে 90% রিভিউ আমাদের পজিটিভ রেটিং থাকতে হবে। আচ্ছা, তো তাহলে বুঝতে পারলেন যে আমরা যদি ভিডিও কন্টেন্টের মাধ্যমে আমাদের ফাইবারের গিগটাকে যদি রিপ্রেজেন্ট করি তাহলে অবশ্যই আমাদের এখান থেকে সেল হওয়ার পসিবিলিটি বা সেল হওয়ার যে চান্সটা আছে এটা অনেক গুণে বেড়ে যাবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যারা ভালোভাবে ভিডিও কন্টেন্ট রেডি করতে পারবেন তারা আপনাদের গিগের জন্য বা পরবর্তী গিগ যেটা আপনাদেরকে রেডি করতে বলছি যে লিড জেনারেশন, আপনারা চাইলে সেখানে বিভিন্নভাবে ভিডিও কন্টেন্ট রেডি করতে পারেন বা দেখা যাচ্ছে যে স্লাইড শো বা দেখা যাচ্ছে যে ক্যানভাতে গিয়েও আপনারা সুন্দরভাবে একটা সিম্পল ভিডিও এডিট করে তৈরি করতে পারেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই ব্যক্তি ওনার যে ভিডিও কন্টেন্ট বা ওনার যে ভিডিও এখানে দিয়ে রাখছেন এটাতে দেখা যাচ্ছে ওনার ভালো একটা স্টুডিও আছে বা দেখা যাচ্ছে অনেক ভালো মানের ক্যামেরা আছে বা উনি ইংরেজিতে কথা বলতে অনেক বেশি ফ্লুয়েন্ট। আপনাদের ক্ষেত্রে এটা নাও হতে পারে, তো আপনারা চাইলেই কিন্তু স্লাইড শো বা দেখা যাচ্ছে যে অন্যভাবেও কিন্তু ভিডিওটা রেডি করতে পারেন। যেমন ধরেন এই ব্যক্তি সে ব্যাকগ্রাউন্ডে কথা বলছে, I offer a full channel SEO setup containing all সে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কথা বলছে কিন্তু তার এই ইমেজটা কিন্তু একটা স্টিল ইমেজ, অর্থাৎ সে একটা স্লাইডে দেখেন তার এই ইমেজটা বসাইছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ বসাইছে, এখানে কিছু লিখছে, দেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড ভয়েস উনি অ্যাড করে দিয়েছেন যেখানে উনি নিজে কথা বলছেন। তো আপনাদের তো হয়তো দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় অনেক ভালো স্টুডিও বা অনেক ভালো ক্যামেরা এই ব্যক্তির মতো নাই, তো আপনারা চাইলে কিন্তু স্লাইড শো বা দেখা যাচ্ছে স্লাইড দিয়েও এই ভিডিওগুলো অনেক সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, বিষয়টা বুঝতে পারলেন আপনারা? বুঝতে পারছি। আচ্ছা, আর আওসার হাবিব যেটা বললেন যে হচ্ছে উনি হচ্ছে ওনার গিগের ডেসক্রিপশন এবং দেখা যাচ্ছে যে ইমেজগুলো দিয়ে স্লাইড শোতে একটা ভিডিও কন্টেন্ট রেডি করবেন, সেটা উনি ইউটিউবে পাবলিশ করবেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি এই ধরনের ভিডিও দিয়ে প্র্যাকটিস করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য, এটাতে কোনো সমস্যা হবে না। আপনাদেরকে একটা কাজ দেখাই এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা যখন কাজ করবেন বা আপনারা যখন কোনো কাজ শিখবেন আপনাদেরকে কিছু প্রোফাইল বা আপনাদেরকে রেজিউমি রেডি করে রাখতে হবে, কারণ ক্লায়েন্ট আপনাদের কাছ থেকে অনেক সময় রেজিউমি চায় বা দেখা যাচ্ছে আপনাদের কাজের স্যাম্পলগুলো চায় বা দেখা যাচ্ছে আপনারা কি কাজ করেন এই বিষয়টা তারা দেখতে চায়। তো আপনাদেরকে একটু আমি দেখাই যে ফ্রিতে আমরা কিভাবে একটা অনলাইন রেজিউমি ক্রিয়েট করতে পারবো। আমি একটু একটা ডেমো দেখাই আপনাদেরকে।
আচ্ছা দেখেন এটা একটা লাইভ ওয়েবসাইট বা দেখা যাচ্ছে যে লাইভ একটা পোর্টফোলিও, যেটা আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইস থেকে সুন্দরভাবে ব্রাউজ করে ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে এটা একটা ডেমো হিসেবে ক্রিয়েট করা বা অন্য একটা ব্যাচকে দেখানোর জন্য, প্রিভিয়াস একটা ব্যাচকে দেখানোর জন্য এটা ক্রিয়েট করা ছিল। জাস্ট এখানে কিছু ইনফরমেশন দিয়ে বা কিভাবে আমরা ইনফরমেশনগুলো সেট আপ করতে পারি এটা ক্রিয়েট করা ছিল তাদেরকে দেখানোর জন্য। আচ্ছা এখান থেকে ইমেজটাও হয়তো চলে গেছে, যে সার্ভারে বা যেখানে ইমেজটা রাখছিলাম সেখান থেকে হয়তো ইমেজটা গায়েব হয়ে গেছে আর কি। যাই হোক, দেখেন এখানে সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে, আমরা কি কাজ করি, কি ধরনের কাজ আমরা করতেছি, কোথায় পড়াশোনা করছি, আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যেতে পারে, এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড করা আছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যদি এইভাবে নিজের জন্য একটা ক্রিয়েট করতে পারেন ফ্রিতে, এটা অবশ্যই ফ্রিতে, ব্লগস্পট এটা আমাদেরকে সাবডোমেইন দিচ্ছে ফ্রিতে, arafathosen.blogspot.com। এইভাবে আপনারা চাইলে ahsanhabib.blogspot.com এইভাবে একটা করে ফ্রিতে ডোমেইন নিয়ে আপনারা হচ্ছে নিজেদের জন্য এইভাবে একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে পারেন। তো এই ধরনের পোর্টফোলিও যদি কারো থাকে আমাকে একটু বলেন, বা কেউ যদি ক্রিয়েট করে থাকেন ফ্রিতে বা অন্য জায়গাতেও আপনারা ক্রিয়েট করতে পারবেন। তবে এটা ফ্রিতে দেখা যাচ্ছে যে সবসময় অ্যাভেলেবেল থাকে, এবং দেখা যাচ্ছে এখানে সুবিধাটাও হচ্ছে যে আপনি এই ব্লগস্পটের একটা থিম সুন্দরভাবে ইউজ করে কাস্টমাইজ করতে পারবেন। আপনার খুব একটা বেশি HTML CSS বা জাভাস্ক্রিপ্টের নলেজ আপনার প্রয়োজন হবে না। আচ্ছা এই ধরনের টেমপ্লেট বা এই ধরনের রেজুমি কারো আছে ক্রিয়েট করা? না স্যার। স্যার আছে কিন্তু না স্যার, কাজ করা না হয় স্যার আমাদের নাই। আচ্ছা আছে কিন্তু কাজ করা হয় না, এটা অন্য বিষয়। এখন আপনার অনেক কিছুই থাকতে পারে কিন্তু আপনি দেখাচ্ছে সেটা ইউজ করেন না বা সেটাকে আপডেট করেন না, তাহলে ওটা আসলে মূল্যহীন। জি স্যার এই থিমটার নাম কি স্যার? এটা হচ্ছে সম্ভবত স্ট্রম মানে স্ট্রম ব্লগার এরকম কিছু একটা, আমি কি দেখি স্যার স্ট্রম সম্ভবত। আচ্ছা হ্যাঁ, স্ট্রম ব্লগার টেমপ্লেট, এটা এই থিমটা, এটা একটা ফ্রি থিম, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারেন। এটা অনেক পুরাতন থিম কিন্তু এখনো অনেক ভালো কাজ করছে। আর আপনি যদি সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন বা আপনি যদি HTML CSS এর যদি ভালো জ্ঞান থাকে, আপনি এখান থেকে আরো অনেক বেটার কিছু একটা রেডি করতে পারবেন। এগুলো আপনি প্রত্যেকটা পোর্শন আপনি কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা চিন্তিত হওয়ার কিছু নাই, যদি HTML CSS সম্পর্কে ভালো আইডিয়া নাও থাকে তারপরে আপনারা এটা এডিট করতে পারবেন। একজন সাধারণ মানুষ যার হচ্ছে HTML CSS বা জাভাস্ক্রিপ্টের বেসিক ধারণা নাই, সেও এটাকে সুন্দরভাবে এডিট করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা তো আমরা আজকে এটা ক্রিয়েট করা দেখব এবং দেখা যাচ্ছে যে আমরা কিভাবে এটাকে এডিট করব এটা একটু দেখব। কারণটা হচ্ছে যে আমাদের এরকম একটা রেজিউমি থাকা বা দেখা যাচ্ছে যে অনলাইন একটা পোর্টফোলিও থাকা আমাদের জন্য অনেক বেশি জরুরি। কারণ অনেক সময় আমাদের কাছ থেকে ক্লায়েন্ট আমাদের কাজের স্যাম্পল চায়, আমাদের পোর্টফোলিও কিন্তু চায়। আপনারা অনেকেই হয়তো খেয়াল করে দেখছেন যে কোথাও আপনি যখন জব অ্যাপ্লাই করতে যাবেন বা দেখা যাচ্ছে ফাইবারে অনেক সময় তারা আপনাদের কাছ থেকে আমাদের পোর্টফোলিও চাইতে পারে, তাই না? এরকম কি কারো কাছে চাইছে? স্যার মেসেজ বক্সে যদি লিংক দিই তাহলে কি সমস্যা হবে? মেসেজ বক্সে এটা দেওয়া যাবে না, এটা দিতে হবে অর্ডার বক্সে। ও আচ্ছা। যে কোনো ধরনের পার্সোনাল ইনফরমেশন, যে কোনো ধরনের লিংক আপনি চেষ্টা করবেন যে ফাইবারের পার্সোনাল ইনবক্স বা দেখাচ্ছে যে আপনারা যখন ইনবক্সে চ্যাটিং করবেন সেখানে না দেওয়ার। এতে দেখা যাচ্ছে যে হয়তো ফাইবারের ওটা আপনি দেওয়া পসিবল বা দেখা যাচ্ছে দেওয়া যায়। এখন বিষয়টা হচ্ছে যে অনেক সময় ফাইবার ওটাকে ধরে বসলো বা আপনি দেখা যাচ্ছে অন্য একটা লিংক প্রোভাইড করে ফেললেন বা দেখা যাচ্ছে আপনি ভাবতেছেন ঠিক আছে এটা তো আমি দিতে পারলাম, দেখি আমি আরেকটা লিংক একটু দিই। তো ওই লিংকটা ফাইবার দেখা যাচ্ছে অবশ্যই আপনাকে নোটিফাই করবে বা দেখা যাচ্ছে আপনাকে ওয়ার্নিং দিবে, দেন আপনি যদি বারবার ওই কাজটা করেন আপনাকে ব্লক করে দিবে। আর ফাইবার একটা বিষয় খুব স্ট্রিক্টলি মেনটেন করে, সেটা হচ্ছে যে তার যে ইউজাররা আছে অর্থাৎ বায়ার হোক বা সেলার হোক, ফাইবারের যে ইউজাররা আছে তারা যেন বাইরে কখনো মিট করতে না পারে। ফাইবার এটাই চায়, খুবই ভালোভাবে চায়। কারণ আপনি ফাইবার থেকে একটা ক্লায়েন্টকে নিয়ে আসবেন বা তার সাথে হচ্ছে ফাইবারের বাইরে কন্ট্যাক্ট করবেন, দেন আপনি সেখানে কাজ করবেন, দেখা যাচ্ছে এতে ফাইবারের প্রচুর একটা লস। আপনি যদি এখানে $10 একটা কাজ করেন, ফাইবার সেখান থেকে পায় $2 কোনো কাজ না করেই, বা কাজ করে
তারা তো অবশ্যই ইন্টারফেসটা ক্রিয়েট করছে বা অনেক পরিশ্রম করছে বা দেখা যাচ্ছে অনেক দিন যাবত এটাকে মেইনটেইন করতেছে, তাদের অনেক ইঞ্জিনিয়ার আছে বা দেখা যাচ্ছে যে ডেভেলপার আছে যারা এই বিষয়গুলো হ্যান্ডেল করতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে তারা, আপনি কাজ করলেন কষ্ট করে, বায়ার পে করলো, আপনি কাজ করে তাকে দিলেন, ফাইবার মাঝখান থেকে $2 চার্জ করলো, মানে 20% চার্জ করে আর কি। তো এখন আপনি $10 কাজ করলে $2, আর দেখা যাচ্ছে $100 কাজ করলে $20 তারা আপনার কাছ থেকে চার্জ করবে। তো ফাইবার কখনোই চায় না যে আপনি যেন কোনোভাবেই আপনার বায়ারের সাথে ফাইবারের বাইরে কোথাও আপনি নক করতে পারেন বা মিট করতে পারেন। তো নর্মালি যে বিষয়টা হয় যে এই যে $5 বা $10 বা দেখা যাচ্ছে $20 বা $30 কাজ যেগুলো আছে, এক্ষেত্রে বায়ার এবং সেলার দুইজনই চায় যে ঠিক আছে আমরা ফাইবারেই কাজ করব। কারণ আপনি যখন কাউকে কাজ করে সাবমিট করে দিবেন বা দেখা যাচ্ছে কাউকে যখন কাজ করে জমা দিয়ে দিবেন, আপনি জানবেন না যে সে আপনাকে পে করবে কিনা। যদি আপনারা ফাইবারের বাইরে যদি চিন্তা করেন যে ধরেন তানজিল এবং আহসান কাজ করতেছে বা তানজিল এবং জ্যোতির্ময় কাজ করতেছে, এখন তানজিল বলতেছে আপনি আমাকে 100টা লিড কালেক্ট করে দেন, দেন জ্যোতির্ময় লিডটা কালেক্ট করে তাকে দিয়ে দিল ডিরেক্ট, এখন সে ওটা নিয়ে গায়েব হয়ে গেল, সে আর তাকে পে করলো না। এক্ষেত্রে তানজিলের কিছু মানে জ্যোতির্ময়ের কিছু করার থাকে না। আবার দেখা যাচ্ছে জ্যোতির্ময় বলতেছে যে ঠিক আছে আপনি আমাকে 100টা লিড কালেক্ট করে দেন, আমি আপনাকে পে করে দিচ্ছি। তানজিল পে করে দিল, জ্যোতির্ময় তাকে কাজ করে দিল না, এক্ষেত্রে কিছু করার থাকলো না, কারণ এখানে পেমেন্টটা আগে কেউ দেয় নাই বা দেখা যাচ্ছে কাজটা সে আগে করে দিছে, ওর আর পেমেন্ট পায় নাই, এরকম বিষয় হয়। তো ফাইবার এই ক্ষেত্রে যে থার্ড পার্টি বা দেখা যাচ্ছে ফাইবারকে আমাদের এই ক্ষেত্রে বিশ্বাস করতেই হয়। কারণ বায়ার যখন এখানে কোন একটা কাজ সাবমিট করে বা বায়ার যখন এখানে কোন একটা কাজ আপনাকে দেয়, সে অলরেডি ফাইবারকে পে করে দেয়, অর্থাৎ ফাইবার তার কাছ থেকে টাকাটা নিয়ে রেখে দেয়, দেন আপনি কাজটা করে সাবমিট করেন, বায়ার সেটাকে অ্যাকসেপ্ট করে, ফাইবার আপনাকে পে করে দেয়। এখানে আসলে দেখা যাচ্ছে যে রিস্কটা থাকে না বা দেখা যাচ্ছে আপনারা দুইজনই ফাইবারকে ট্রাস্ট করেন। তো ছোট কাজগুলোর ক্ষেত্রে এইরকম বিষয় হয় এবং দেখা যাচ্ছে যে ছোট কাজগুলো আসলে বায়ার এবং সেলার তারাও চায় যে আমরা ফাইবারে এই কাজগুলো করব। কিন্তু বিপত্তিটা আসে যখন বড় কাজ, ধরেন যে $100 বা $200 কাজ যখন হয়, সেখান থেকে ফাইবার $100 কাজ হলে $20 চার্জ করে। এটা আপনার জন্য একটা বড় অ্যামাউন্ট এবং দেখা যাচ্ছে যে বায়ারকেও কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করতে হয়, সেটা তার জন্য একটা মানে একটা বড় অ্যামাউন্ট যখন বড় কাজগুলো আসে। দেন তারা চেষ্টা করে যে ফাইবারের বাইরে মিট আপ করতে, যাতে এই যে চার্জটা এটা ফাইবারকে দিতে না হয়। বা আপনিও চাইবেন যে ঠিক আছে আমার তো আমি $100 কাজ করলে আমি $80 পাচ্ছি, ঠিক আছে আমি একটা কাজ করি, আমার বায়ারকেই বলি যে আপনি আমাকে ফাইবারের বাইরে $90 পে করেন, আপনারও কিছু সেভ হলো, আমারও কিছু এখান থেকে বেশি আর্নিং হলো। তো ফাইবার এই জিনিসটা এই কারণে খুবই স্ট্রিক্টলি মেইনটেইন করে যে আপনারা যাতে কখনোই ফাইবারের বাইরে কোথাও যাতে মিট আপ বা দেখা যাচ্ছে কোথাও যাতে ডিল করতে না পারেন। আচ্ছা, তো বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? হ্যাঁ ক্লিয়ার হয়েছে স্যার। আরেকটা বিষয় ছিল, জি, গতদিন আমার এরকম একটা বায়ার রিকোয়েস্ট আসছিল, যে বায়ার রিকোয়েস্টের ও হচ্ছে মানে এইভাবে লিখছে, মানে শেষের দিকে লিখছে যে আপনি আমাকে যে বায়ার রিকোয়েস্ট মানে যেটা অফার সেন্ড করবেন সেটাতে অবশ্যই প্রথমে মানে একটা নাম দিছিল যে হাই, এটা দিয়ে শুরু করতে। দ্যাট মিন মানে অনেকে তো না বুঝেই না পড়েই খালি পাঠায়, ঠিক আছে না? জি। তারপর উনি লিখছিল যে আমাকে কিছু মানে এর আগে কাজ করছি এরকম কিছু মানে পেজের ইয়াটা ছিল, স্যাম্পল দিতে হবে আপনাকে, কাজের ইয়াটা, হ্যাঁ স্যাম্পল দিতে হবে। সেক্ষেত্রে কি স্যার ওই শুধু বায়ার রিকোয়েস্ট যখন সেন্ড করব সেক্ষেত্রে কি মানে ওটা তো মেবি কাস্টম অফার হিসেবেই যাবে, সেখানে কি লিংক দিতে পারবো? মনে করেন যে আমি একটা ফেসবুক পেজের কাজ করছি এর আগে, ওই লিংকটা দিতে পারবো? আপনি স্ক্রিনশট দিবেন। আপনি যদি ফেসবুক পেজের কাজ করেন, যেমন ধরেন যে প্রমোশনের কাজ যদি আপনি করে থাকেন, দেখা যায় সেখান থেকে তো অবশ্যই একটা স্ট্যাটিস্টিক্স আছে যে আপনি ফেসবুক পেজটাকে প্রমোট করতেন, সেটা একটা স্ক্রিনশট তাকে পাঠাবেন। আপনি ডেটা এন্ট্রি কাজ করছেন, সেটা একটা স্ক্রিনশট তাকে পাঠাবেন। আপনি হচ্ছে কি করেন যে লিড জেনারেশন করেন, এখন তার ক্রাইটেরিয়া আপনাকে দিয়ে দিল, এখন আপনাকে বললো যে আপনি আমাকে 4টা স্যাম্পল পাঠান, অর্থাৎ আমি এই ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছি, আপনার লোকেশন দিয়ে দিচ্ছি, আপনাকে কোন ধরনের মানুষকে খুঁজতে হবে তাদের দিয়ে দিচ্ছি, কি কি ইনফরমেশন খুঁজতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম, তাদের ইমেল অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার, এগুলো সে রিকোয়ারমেন্ট আপনাকে দিয়ে দিল এবং বললো যে আপনি আমাকে 4টা স্যাম্পল পাঠান। আপনি দেখা যাচ্ছে যে ওই ক্রাইটেরিয়াগুলো ফলো করে 4টা লিড কালেক্ট করলেন, করে তাকে একটা এক্সেল শিট পাঠিয়ে দিলেন, এক্সেল শিটে পাঠিয়ে দিয়ে তাকে দেখালেন যে হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার কাজের স্যাম্পল। তো উনি হয়তো দেখা যাচ্ছে ওটা চেক করে দেখবে, চেক করে দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে
আপনি কাজটা সাকসেসফুলি করছেন বা যে 4টা স্যাম্পল দিয়েছেন এই স্যাম্পল থেকে বোঝা যাচ্ছে যে আপনি কাজটা করতে পারবেন, দেন সে আপনাকে অর্ডার করে দিবে। এইভাবে ক্লায়েন্টরা স্যাম্পল চাইলে আপনারা অবশ্যই দিবেন, কারণ তারা হচ্ছে আপনাদের স্যাম্পল দেখে আপনাদেরকে কাজ দেওয়ার জন্য আগ্রহী হবে। তো আপনাদের যদি এই ধরনের টেমপ্লেট বা দেখা যাচ্ছে যে এই ধরনের পোর্টফোলিও বা দেখা যাচ্ছে এই ধরনের ওয়েবসাইট নিয়ে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনাদের জন্য এটা এডিট করা খুব একটা কষ্টকর ব্যাপার হবে না। আর যদি অভিজ্ঞতা না থাকে তারপরেও কষ্টকর হবে না। আপনাদেরকে কি কি ভাবে আপনারা এটা এডিট করবেন, কোথায় কি ইনফরমেশন দিবেন, এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনাদের কার কার পোর্টফোলিও সাইট বা দেখা যাচ্ছে এই ধরনের আপনাদের নিজস্ব ওয়েবসাইট আছে আমাকে একটু বলেন শুনি। তানজিল ইসলাম, তানজিল আলম। স্যার আমি পোর্টফোলিও সাইট করছিলাম, তবে আপনার হোস্টিং প্রোভাইডারের মেয়াদ শেষ হওয়ার কারণে আপনার এটা ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা আপাতত ঠিক আছে, খুবই ভালো করছেন। আমরা আপাতত ডোমেনের এখনো মেয়াদ আছে, মেবি আরো 7-8 মাস আছে। আচ্ছা ঠিক আছে, তারপর কি হোস্টিং সেই শেষ হয়ে গেছে নাকি? হোস্টিংটা নিছিলাম স্যার, মানে ডেমো হিসেবে তো করছিলাম, তো হোস্টিংটা নিছিলাম 1 মাসের জন্য। আচ্ছা, আর ওইটা মাথায় ছিল না যে আপনার বিষয়বস্তুগুলাকে আপনি একটা জায়গায় কপি করে রাখার জন্য, ওইগুলা মাথায় ছিল না, যার কারণে আর পরবর্তীতে ঠিক করা হয় না। মানে ব্যাকআপ রাখেন না আর কি, তাই না? জি, ব্যাকআপ রাখি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা আপাতত দেখা যাচ্ছে যে সবাই তো আর ডোমেন হোস্টিং কিনতে পারছি না, বা আমি সবাইকে কিনতে বলছিও না। আপনারা যদি পারেন তো ডোমেন হোস্টিং কিনে আপনারা নিজেদের মতো করে নিজের পোর্টফোলিও আপনারা তৈরি করতে পারেন। তবে সেক্ষেত্রে একটা অবশ্যই খরচের বিষয় আছে, যেমন আপনি একটা ডোমেন কিনবেন, সেটাতে একটা আপনাকে খরচ করতে হবে। দেন এটা এককালীন, আপনি ডোমেন কিনবেন, সেটা না এককালীন না, ডোমেন কিনবেন এটা আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে আপনাকে হোস্টিং নিতে হবে। আপনি যতদিন খুশি আপনি এই হোস্টিংটা নিতে পারেন, 1 মাস 6 মাস, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন হোস্টিং প্রোভাইডার আছে, তারা হচ্ছে আপনাকে 1 বছর 2 বছর বা আপনি যতদিন চাইবেন আপনি নিতে পারেন। তো আপাতত আমরা এই ইনভেস্টমেন্টে যাচ্ছি না, বা আমরা কোনো খরচের দিকে যাচ্ছি না। আমরা ফ্রিতে কিভাবে আমাদের কাজটা করে নিতে পারি এই যে ব্লগস্পটের কাছ থেকে, এটা আমরা একটু দেখি। আচ্ছা, যারা আমার সাথে সাথে কাজ করবেন একটু বলবেন, তাহলে আমি তাদের সাথে সাথে কাজ করা বা দেখা যাচ্ছে যদি কোথাও প্রবলেম হয় ওটা দেখে দেওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা, তো এই ধরনের একটা সাইট তৈরির জন্য বা দেখা যাচ্ছে এই ধরনের একটা পোর্টফোলিও তৈরি করার জন্য, যেটা আপনারা অনলাইনে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইস দিয়ে ব্রাউজ করতে পারবেন, এটা তৈরির জন্য আপনাদের শুধুমাত্র একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনাদের একটা জিমেইল লাগবে। অর্থাৎ যেই জিমেইলটা দিয়ে আপনি প্রিভিয়াসলি বা দেখা যাচ্ছে এর আগে কখনো কোনো ব্লগার বা দেখা যাচ্ছে কোনো ব্লগস্পট অ্যাকাউন্ট বা কোনো ব্লগস্পটের সাবডোমেন আপনি নেন নাই, এরকম একটা ডোমেন বা সরি এরকম একটা জিমেইল আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা, তো আসলে আমি স্ক্রিন থেকে আমরা একটু একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। ব্লগার বলেন, ব্লগস্পট বলেন, জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন যে ব্লগার। আসলে শুনতে পাচ্ছেন তাই না? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সবাই একটু দেখে নেন, সবাই এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে থিমটা কাস্টমাইজ করব, সেটা আমি আমার স্ক্রিন থেকে দেখাচ্ছি। যান, প্রথমে যে ওয়েবসাইটটা আছে ওইটাতে চলে যান। সাইন ইন দেব স্যার? এখানে সাইন ইন দেন। আচ্ছা, আপনারা যে মেইলটা বা আপনারা যে জিমেইলটা ইউজ করবেন সেটা আগে একটু এই ব্রাউজারটাতে আপনারা লগইন করে নেবেন, দেন আপনাদের জন্য এটা সুবিধা হবে। জাস্ট ওইখান থেকে আপনাদের ওই মেইলটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদের মেইলের পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দিয়ে নেক্সট করবেন। আচ্ছা, এখন আপনার ব্লগের জন্য একটা নাম আপনাকে বেছে নিতে হবে। তো আপনি এখানে কি দেব, নাম দেব স্যার? হ্যাঁ, আপনি আপনার নামটা দিয়ে দেন। যেহেতু আমরা এখানে আমাদের জন্য একটা পোর্টফোলিও রেডি করতেছি, আপনারা আপনাদের নামটাই এখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট পরবর্তী এটাতে ক্লিক করেন। আচ্ছা, এখন আপনাদেরকে একটা ইউআরএল চুজ করতে হবে। অর্থাৎ আমি যেভাবে সার্চ দিলাম যে arafathosen.blogspot.com, এইভাবে
আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নামটা বা যে কাঙ্ক্ষিত ইউআরএল আপনারা চাচ্ছেন সেটা আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো সেটা যদি অ্যাভেলেবল থাকে একটু আউসার হাবিব যেটা দিতে যাচ্ছেন একটু ট্রাই করেন। আপনি সম্ভবত আপনার নামটাই দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এটা সম্ভবত অ্যাভেলেবল না থাকারই কথা। আচ্ছা এটা নাই স্যার। নাই, তো একটু চেঞ্জ করে দিতে হবে বা আউসার হাবিব এরকম কিছু। আচ্ছা এটা মনে হয় যে অ্যাভেলেবল আছে, আউসার হাবিব ডিএম এটা থাকতে পারে। একটু পরবর্তীতে ক্লিক করেন দেখি কি দেখায়। আচ্ছা যে নাম দেখানো হবে স্যার। যে নামটা দেখানো সেটা আরাফাত আপনার নামটা দেন। ঠিক আছে বাস পরবর্তী। আচ্ছা বাতিল কেন? আচ্ছা ঠিক আছে। তো দেখেন আপনাদের এই সিম্পল একটা প্রসেস। সিম্পল প্রসেসটা কি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, জাস্ট হচ্ছে আপনাদের মেইলটা দিবেন, মেইলের পাসওয়ার্ডটা দিবেন, আপনারা কি নাম দিতে যাচ্ছেন সেই নামটা দিবেন, কি ইউআরএল আপনি চাচ্ছেন সেই ইউআরএলটা আপনি দিবেন। আচ্ছা দেখেন লেফট সাইডে হচ্ছে এখানে মেনু বার আছে বা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। এখানে একটু স্ক্রল করে নিচে যান, দেখেন এখানে চেক আউট দ্য ব্লক একটা অপশন আছে, এখানে ক্লিক করেন নিচে একদম শেষে চেক আউট দ্য ব্লক। দেন আপনাদের হচ্ছে ব্লকটা আসলে প্রাথমিক অবস্থায় আপনি যদি কোনো কাজ করেন না এটা কি রকম দেখাবে সেটা এখানে আমাদেরকে প্রিভিউ দিচ্ছে। তো আপনাদের ব্লক স্পটের এই যে সাইটটা বা যে সাইটটা আপনারা ক্রিয়েট করতে যাচ্ছেন এটা অলরেডি আপনাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন উপরে দেখেন ইউআরএলটা দেখাচ্ছে যে ahsanhabibdm.blogspot.com। এটা আপনার এই মেইলের সাথে অ্যাভেলেবল হয়ে গেছে এবং এই মেইল দিয়ে আপনি একটা ব্লগস্পটের এই ডোমেনটা বা সাবডোমেনটা আপনি পেয়ে গেছেন। এখানে বলছে এখানে কিছু নাই, মানে এখানে কিছুই নাই। এখন আপাতত আপনাকে এটা এডিট করে ঠিকঠাক করতে হবে। তো আপনি প্রিভিয়াস ট্যাবটাতে ফিরে যান। হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস বা আমরা বলতে পারি আমাদের থিমের ব্যাকএন্ড, বা এখান থেকে আমরা এডিট করে আমাদের প্রোফাইলটাকে সাজাবো। তো সবাই যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সবারই এইরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা ঠিক আছে, এখন আহসান হাবিবের স্ক্রিনটা অফ করতে পারেন, আমি আমার স্ক্রিন থেকে একটু দেখাই। ওকে স্যার। আপনারা সবাই এইভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এটা খুবই ইজি একটা কাজ বা এটা খুব জটিল কোনো কাজ না। আচ্ছা তো এখন আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো দেখেন আহসান হাবিবের যে স্ক্রিনটা ছিল বা আহসান হাবিব, আচ্ছা এটা আমার অন্য একটা অ্যাকাউন্ট, এটাতে দেখাই। দেখেন আহসান হাবিবের যে ডিফল্ট যে স্ক্রিনটা ছিল আমারটাও ঠিক সেই রকম। তো আমি জাস্ট এখান থেকে ভিউ ব্লগটাতে ক্লিক করি, একটু দেখি যে ব্লগটার কি অবস্থা। আচ্ছা আমার যে ডিফল্ট থিমটা ইউজ করা ছিল সেটাতে আসলে এইভাবে দেখাচ্ছে। আপনাদের ব্যাকএন্ড এবং আমার ব্যাকএন্ডটা একদম 100% সেম দেখাচ্ছে। তো আমরা এখন আপনারা যখন এরকম একটা ইন্টারফেস পাবেন, এরকম ইন্টারফেসে যখন আসবেন, এখন এখানে আমাদের বিভিন্ন এডিট অপশন আছে। সেটা হচ্ছে যে আপনার পোস্ট করতে পারবেন, এখান থেকে কমেন্ট কি আছে সেগুলো দেখতে পারবেন। তারপর আপনার যদি এখান থেকে আর্নিং আসে, ব্লগস্পট থেকে কিন্তু আর্নিং করা যায়। এখান থেকে অ্যাডসেন্স ইউজ করে আপনি আপনার ব্লগগুলো পোস্ট করে এখান থেকে কিন্তু আর্নিং আনতে পারেন। এটা পরের বিষয়, আমরা আপাতত এটাতে যাচ্ছি না। এখান থেকে আপনি পেজ অ্যাড করতে পারেন যে আপনার এই ব্লগস্পটটাতে বা আপনার এই ওয়েবসাইটটাতে আপনার কয়টা পেজ থাকবে, লেআউট কি রকম হবে, থিম। এই থিম জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে থিমটাতে যদি আমরা যাই, থিমটাতে যাওয়ার পর আমরা দেখব এখান থেকে আমাদেরকে বেশ কিছু থিম অলরেডি দিয়েই রাখছে। ধরেন এই থিমটাও কিন্তু একটা পোর্টফোলিও থিম বা দেখাচ্ছে এখানে কিন্তু আপনি আপনার ইনফরমেশনগুলো অ্যাড করতে পারবেন। তারপর এইটাও কিন্তু একটা পোর্টফোলিও থিম। আচ্ছা না এটা পোর্টফোলিও না। আচ্ছা তো এখান থেকে দেখবেন যে পোর্টফোলিও থিম হয়তো অ্যাভেলেবেল ফ্রিতে থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে বিভিন্ন ধরনের থিম আছে। তো আমরা যদি এই থিমটা একটু ইউজ করি আমাদের, আচ্ছা আমাদের জন্য যদি আমরা এই থিমটা একটু ইউজ করি, দেন আমরা এখান থেকে প্রিভিউটা দেখবো যে আমাদের এই থিমটা কেমন দেখা যাচ্ছে। দেখেন ওই থিমটা ইউজ করার পর আমাদের এই ইন্টারফেসটা বা আমাদের সাইটটা এরকম দেখা যায়। তো আমরা তো আসলে এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে আপনার দেখাই, আমরা চাচ্ছি এইরকম একটা ইন্টারফেস বা দেখাচ্ছে আমাদের জন্য এরকম একটা পোর্টফোলিও আমরা তৈরি করতে চাচ্ছি। তো তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে যে এই থিমটা কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। আপনারা ব্লগস্পটের জন্য ফ্রিতে অনেক থিম পাবেন,
তো দেখা যাচ্ছে যে আমি যেটুকু পার্সোনালি খোঁজাখুঁজি করছি আর কি, খোঁজাখুঁজির পর বা বিভিন্ন জায়গা থেকে খুঁজে একটা টেমপ্লেট পাইছি যেটা হচ্ছে এরকম ইন্টারফেস দেয় এবং দেখা যাচ্ছে যেটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আপনারা চাইলে এই থিমটা ইউজ করতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে আপনারা চাইলে অন্যান্য জায়গা থেকে আরো অনেক ভালো থিম খুঁজে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে আমি এই থিমটা আপনাদেরকে এডিট বা কাস্টমাইজ করা দেখাবো। এটা যদি আপনারা এডিট বা কাস্টমাইজ করতে পারেন বা কিভাবে এডিট করতে হয় কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা যদি শিখতে পারেন, তাহলে আশা করি অন্যান্য যে থিমগুলো বা অন্যান্য যে টেমপ্লেটগুলো পাবেন আপনারা সেগুলো আপনারা এডিট করতে পারবেন। কারণ এডিটিং প্রসেসটা বা দেখা যাচ্ছে কোথায় কি ইনফরমেশন কিভাবে দিব এই প্রসেসটা মোটামুটি সেম সবগুলো টেমপ্লেটের ক্ষেত্রেই। তো আপনারা একটু প্রসেসটা শিখে নেন, তারপর আপনারা আপনাদের পছন্দ মতো থিম ইনস্টল করবেন, সেগুলোকে কাস্টমাইজ করবেন, সেটা আপনারা পরবর্তীতে নিজেরাই পারবেন। তো আপাতত আমরা এই সাইটটা ডেভেলপ করতেছি বা এই সাইটটাতে আমরা আমাদের পোর্টফোলিও হিসেবে তৈরি করার চেষ্টা করতেছি। তো আমরা একটা থিম ডাউনলোড করে নিব সুন্দরভাবে, স্ট্রং ব্লগার থিম। আমি আপনাদেরকে লিংকটা দিয়ে দিব, দেখি প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি কিনা। আচ্ছা, এখান থেকে ডাউনলোড করে নিব। আচ্ছা, ডাউনলোডটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে থিমের নামটা দিয়ে দিচ্ছি। আর যেখান থেকে ডাউনলোড করবেন সেই সাইটটাও দিয়ে দিচ্ছি। স্যার লিংকটা দিয়ে দিচ্ছি স্যার আমি চ্যাটে। আচ্ছা, তাহলে তো অনেক ভালো। আচ্ছা, থিমটা ডাউনলোড হয়ে গেছে। আমরা জাস্ট কি করব, এখন থিমটাকে এক্সট্রাক্ট করে নেব। আচ্ছা, এখানে জিপ হিসেবে আসছে, আমরা জাস্ট এটাকে এক্সট্রাক্ট করে নেব। আচ্ছা, আমি ব্যবহারের সুবিধার্থে এটাকে জাস্ট কপি করে আমার ডেস্কটপে রাখলাম। কোথায় থাকলো না থাকলো এত খুঁজতে পারবো না, জাস্ট একটু ডেস্কটপে রাখি যাতে ব্যবহার করতে সুবিধা হয়। আচ্ছা, তো আমরা যে থিমটা ডাউনলোড করলাম, আমরা একটু এই থিমটার ভিতরে যাই বা এই ফোল্ডারটার ভিতরে যাই, দেখি যে কি আছে এখানে। এখানে দেখেন কিছু ডকুমেন্টেশন পার্ট আছে। এখানে তাদের একটা প্রিভিউ অবশ্যই পাওয়া যাবে যে কি রকম থিম। তারপর বলছে হাউ টু ইনস্টল, এই টেক্সটটা এখানে লেখা আছে বা এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আর আমাদের যে মেইন যে বিষয়টা বা যে মেইন ফাইলটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে strongbloggertemplate.xml, এই ফাইলটা আমাদের লাগবে। আচ্ছা, এটা কিভাবে ইউজ করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে আপাতত থাকে এইভাবেই। আমরা জাস্ট আমাদের এই ব্লগারের যে টেমপ্লেট বা আমরা যেখান থেকে আমাদের টেমপ্লেটটাকে এডিট করব, আমাদের ব্যাকএন্ড, সেই ব্যাকএন্ড বা কন্ট্রোল প্যানেলে আমরা যাব। কন্ট্রোল প্যানেলে আসার পর এখান থেকে আমরা থিম অপশনটাতে যাব। থিম অপশনটাতে আসার পর এখানে কাস্টমাইজ এই অপশনটা এখান থেকে আপনারা পাবেন। আচ্ছা, কাস্টমাইজ এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আচ্ছা এটা না, একটু এখান থেকে আমাদেরকে দেখেন এডিট HTML, এই যে এখানে যে ড্রপ ডাউন বারটা আছে এখান থেকে আমাদেরকে এডিট HTML এটাতে যেতে হবে। আচ্ছা, আমরা এডিট HTML এটাতে ক্লিক করি, একটু সময় নিতে পারে। এখানে দেখাচ্ছে যে থাউজেন্ডস লাইনের HTML কোড লোড হবে। দেখেন এখানে প্রচুর কোড আছে, অর্থাৎ HTML এর প্রচুর কোড এখানে লেখা আছে, প্রায় 4 থেকে 5,000 লাইনের মতো, প্রায় 4,500 লাইনের মতো এখানে কোড লেখা আছে। তো আপনারা দেখে হয়তো ভাবতে পারেন যে এটা আসলে কিভাবে এডিট করব, এটা কোথায় কি আছে, কিভাবে খুঁজে বের করব, এটা হয়তো ভাবতে পারেন। আচ্ছা, একটা বিষয়, আমরা তো এটা এডিট করব না, আমরা এডিট করব হচ্ছে আমরা যে টেমপ্লেটটা ডাউনলোড করলাম সেই টেমপ্লেটটা আমরা এডিট করব। আচ্ছা, তো আপাতত আমরা এই টেমপ্লেটটার যে XML যে ফাইলটা আছে এটাতে এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে জাস্ট এখান থেকে দেখেন ওপেন উইথ নোটপ্যাড বা দেখেন যে কোনো একটা টেক্সট প্যাডের মাধ্যমে আপনারা এটাকে ওপেন করবেন। আমি নোটপ্যাডে ওপেন করলাম, করার পর জাস্ট এখান থেকে সবগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল A কন্ট্রোল C, সবগুলোকে সিলেক্ট করে কপি করে নিলাম। নিয়ে
আমাদের এই যে টেমপ্লেটটা যেটা আমরা এখানে এডিট করব, আর দেখা যাচ্ছে যে এখানে আমাদের HTML কোড দেওয়ার জায়গা আছে, এখানে এসে জাস্ট সবগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল A কন্ট্রোল V, অর্থাৎ আমরা আমাদের যে টেমপ্লেটটা এখানে ইনস্টল করতে যাচ্ছি ওই টেমপ্লেটের যে কোড আছে সেটাকে জাস্ট এখানে নিয়ে এসে আমরা সেভ করে দিলাম। আচ্ছা, এখন জাস্ট এখান থেকে আমাদেরকে সেভ করতে হবে, একটু সময় নিতে পারে। আচ্ছা, আপডেট সাকসেসফুল। আচ্ছা, তাহলে আমরা এখানে ওই থিমটাকে এখানে ইনস্টল করে দিলাম। এখন আমরা একটু প্রিভিউ তো দেখতে হবে যে আসলে যে ইনস্টল তো করলাম, একটু দেখি যে আসলে কেমন দেখাচ্ছে। দেখেন আমাদের সাইটটার প্রিভিউ বা আমাদের সাইটটা এখন এরকম দেখাচ্ছে, অর্থাৎ সাকসেসফুলি আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, থিম ইনস্টল করা পর্যন্ত আপনাদেরকে দেখালাম। এখন একটু বলেন যে এই পর্যন্ত আপনারা করতে পারবেন কিনা, বা এইটুকু করতে আপনাদের কোনো প্রবলেম হবে কিনা, একটু আমাকে জানান। স্যার ওইখানে হচ্ছে আগের যে HTML কোডগুলো ওইগুলো কি হচ্ছে ডিলিট করে দিলেন? হ্যাঁ, ওইগুলো ডিলিট করে দিলাম। ও আচ্ছা, ঠিক আছে স্যার, পারবো। জি, আচ্ছা, ওইগুলো আমাদের দরকার নাই, কারণ আমরা ওইখান থেকে কিছুই নিব না, ওই টেমপ্লেটটা আমরা ইউজ করব, আমরা আমাদের কাস্টম টেমপ্লেটটা ইউজ করব, যার কারণে প্রিভিয়াস কোডগুলোকে মুছে দিয়ে আমরা জাস্ট আমাদের কোডগুলো এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, আপনারা চেষ্টা করেন এটা করার, এবং দেখাচ্ছে যে ইনশাআল্লাহ আপনারা পারবেন। আর এখন এটা ইনস্টল হয়ে গেছে, এই যে দেখেন আমাদের টেমপ্লেটটা এখন বা আমাদের সাইটটা এখন এইরকম দেখাচ্ছে। জি, আচ্ছা, আপনার আপনার সাইটটা যখন ওপেন করতেছি স্যার, তখন একটা সুন্দর একটা হচ্ছে আপনার, হ্যাঁ ওটা একটা, ফিচার জি জি, ওটা একটা উইজেট, ওটা হচ্ছে লোডিং উইজেট আর কি। জি, ওটা কি এটার সঙ্গে থাকবে না স্যার? আচ্ছা, এখানেও কিন্তু আছে, আপনি একটু লোড দেন, দেখেন এখানে আলাদা একটা আছে, আমি একটু দেখাই, এই যে দেখেন এখানে এটা আছে, লোডার আছে, দেন এইভাবে আস্তে করে এটা কি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, দেখেন আমি যে সাইট আপনাদেরকে দেখালাম, এখানে কিন্তু সুন্দরভাবে এই যে হেডার সেকশন বা দেখাচ্ছে এই কন্টাক্ট বা এই বিষয়গুলো কিন্তু অ্যাড করা আছে, এবং দেন আমি কিন্তু এটা ক্লিক করলে নির্দিষ্ট একটা পোর্শনে কিন্তু যেতে পারতেছি, তাই না? জি স্যার। তো এই যে ফ্রি টেমপ্লেটটা, এটাতে কিন্তু ওইটা নাই। তো বিষয়টা হচ্ছে যে আপনি যদি এগুলো এডিট করে যদি এখানে নিয়ে আসতে চান, বা দেখাচ্ছে যে এটাকে যদি আরো ভালোভাবে কাস্টমাইজ করতে চান, বা দেখাচ্ছে যে এই যে উইজেটগুলো যদি চেঞ্জ করতে চান, দেন আপনাকে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। তো আমরা ওই পার্টটাতে যাচ্ছি না, কারণ আমরা হচ্ছে আমাদের কাজটা কিভাবে সিম্পলি করা যায় সেটা আমরা দেখে বা শিখে নেব, কারণ আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি। এখানে ওয়েব ডেভেলপমেন্ট যদি আমরা শিখতাম তাহলে ওই কাজগুলো আমরা আপনাদেরকে দেখাতাম বা শেখানোর ব্যবস্থা করতাম। আচ্ছা, তো আমরা একটু এই টেমপ্লেটটাকে আপাতত এডিট করার চেষ্টা করি, দেন পরবর্তীতে ওই বিষয়টা যদি সময় হয় আপনাদেরকে দেখাই দেবো, কারণ ওইটা একটা লং প্রসেস, বা দেখা যাচ্ছে লং প্রসেস বলতে আপনাদেরকে এগুলো সম্পর্কে জানতে হবে যে কিভাবে একটা পোর্শনের সাথে আপনি লিংক করবেন, বা এই কন্টাক্টের সাথে কিভাবে এই পোর্শনটাকে লিংক করবেন, এগুলো আপনাদেরকে একটু বিস্তারিত জানতে হবে, আর এটার জন্য HTML, CSS জানাটা প্রয়োজন। তো ওইটাতে আমরা যাচ্ছি না আপাতত, আমরা আপাতত আমাদের এই টেমপ্লেটটাকে একটু এডিট করা শিখি। যে বিষয়টা হচ্ছে যে আমাদের নাম তো জন স্মিথ না, বা আমরা আসলে ফটোগ্রাফারও না, বা এখানে যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে এখানে লিঙ্ক দেওয়া নাই, এগুলো আসলে আমাদেরও না, বা এই যে ছবিগুলো আছে বা এই যে প্রফেশনাল স্কিল আছে এগুলো আসলে আমাদের না। তাহলে আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো এডিট করতে হবে, তাই না? এডিট করে আমাদের মতো করে এটাকে ঠিকঠাক করে নিতে হবে। তো বিষয়টা হচ্ছে যে আমরা অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর হচ্ছে এখান থেকে নাম, আমরা কি কাজ করি এটা আমাদেরকে এডিট করতে হবে। অ্যাবাউট মিতে এখানে জন ডো, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আমাদেরকে এখান থেকে এডিট করে করে দিতে হবে। আচ্ছা, প্রফেশনাল স্কিল বা প্রত্যেকটা পার্ট আমাদেরকে এডিট করতে হবে। আচ্ছা, তাহলে একটু শুরু করি যে আমরা কিভাবে এডিট করব। তো এডিট করার কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে যে নরমালি যদি কোনো থিম আপনি যদি ইনস্টল করেন সেটার একটা প্রিভিউ পাওয়া যায়, বা সেটা হচ্ছে একটা কন্ট্রোল প্যানেল অনেক সুন্দরভাবে থাকে, সেখানে আপনি গিয়ে জাস্ট টেক্সট লিখলেই আপনাকে ওখানে এডিট করার অপশনটা দিবে। যেমন ধরেন যে এখানে একটু রিলোড দিয়ে একটু দেখাই, এর আগে যে থিমটা ছিল ওখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছিল, এবং কাস্টমাইজ অপশনে গেলে ওখান থেকে আপনি বিভিন্ন কিছু লিখে কাস্টমাইজ করতে পারতেন, কারণ ওটা ছিল ব্লগারের একটা মানে এখান থেকে ডিফল্ট একটা থিম ছিল।
কিন্তু এখানে দেখেন আমাদেরকে বলছে থিম প্রিভিউ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল। ঠিক আছে, আনঅ্যাভেলেবল হলেও তাহলে আমরা এখান থেকে কাস্টমাইজ এই অপশনটা ইউজ করতে পারছি না, কারণ এটা প্রিভিউটা এখন অ্যাভেলেবল নাই। তো আমরা কিভাবে এডিট করব, কিভাবে আমাদের নাম, আমাদের কাজ, এগুলো আমাদের ডিটেইলস এখানে অ্যাড করব। আচ্ছা, তো এখানে যেহেতু প্রিভিউটা আনঅ্যাভেলেবল, আমাদেরকে আমাদের HTML কোডেই এটাকে এডিট করতে হবে। আমরা জাস্ট এডিট HTML কোড এটাতে যাই। যাওয়ার পর এখন এখানে প্রচুর কোড আছে, কোথায় কি লেখা আছে আমরা আসলে খুঁজে পাচ্ছি না, বা আমাদের আসলে খুঁজে পাওয়াটা এইভাবে খালি চোখে খুঁজে পাওয়াটা খুবই টাফ। তো বিষয়টা হচ্ছে আমরা একটু দেখি যে এখান থেকে আমরা কিভাবে এডিট করতে পারি। আচ্ছা, তো আমরা যেটাকে এডিট করতে চাচ্ছি, যেমন ধরেন যে জন স্মিথ, এই টেক্সটটাকে আমরা এডিট করতে চাচ্ছি। আমরা জাস্ট এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আমাদের কার্সরটা রাখার পর বা এখানে একটা ক্লিক করব, এই ব্ল্যাঙ্ক স্পেসে একটা ক্লিক করার পর আমরা জাস্ট সিম্পলি কন্ট্রোল F চাপবো। কন্ট্রোল F চাপার পর দেখেন এখানে একটা সার্চের অপশন আমাদেরকে দেখাচ্ছে। এই যে দেখেন সার্চের অপশনটা দেখাচ্ছে। আমি জাস্ট এখানে আমি যেটাকে খুঁজতেছি বা যে কাঙ্ক্ষিত টেক্সটটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি সেটাকে জাস্ট এখানে পেস্ট করে দেব। আচ্ছা, এখানে সবগুলো কেস আমি একটু লিখি। জন স্মিথ লিখে একটু এন্টার দেই, দেখি কিছু আসে কিনা। আচ্ছা, এখানে আসলে কোডটা অনেক বড়, তো খুঁজে পেতে হয়তো দেখা যাচ্ছে কষ্ট হচ্ছে, বা দেখা যাচ্ছে খুঁজে পাচ্ছে না অনেক সময়, এরকম একটা অবস্থা। আচ্ছা, দেখেন আমি জন স্মিথ লিখে জাস্ট এন্টার দিলাম, আমাদেরকে এখানে এই যে জন স্মিথ যে লেখাটা আছে এটা আমাদেরকে সুন্দরভাবে হাইলাইট করে দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করব যে আমরা যে এই টেক্সটটাকে যে চেঞ্জ করতে চাচ্ছি, আমরা যে এই টেক্সটটা যে চেঞ্জ করতে চাচ্ছি, এই যে জন স্মিথ, এই জন স্মিথ লেখাটা কিন্তু আরো অন্যান্য জায়গায় থাকতেই পারে। তো আমরা একটু খেয়াল করে দেখবো যে আমাদের এই যে জন স্মিথ লেখার আগে যে বিষয়টা লেখা আছে যে হাই আই এম, এবং তারপর লেখা আছে জন স্মিথ, আমরা একটু এখানে কোডে একটু খেয়াল করব যে দেখেন এখানে কিন্তু লেখা আছে যে H5 যেটা লেখা আছে বা হেডিং 5 এ লেখা আছে যে হাই আই এম, তারপরে লেখা আছে জন স্মিথ। তো আমরা এইটুকু দেখে অ্যাট লিস্ট বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা যেটাকে চেঞ্জ করতে চাচ্ছি সেটাকে আমরা এখানে খুঁজে পাইছি, বা সেই টেক্সটটাকেই আমরা এখানে সুন্দরভাবে খুঁজে পাইলাম। আচ্ছা, ভালো কথা। জাস্ট আমরা একটু এখান থেকে নামটা একটু চেঞ্জ করে দিই। আমরা আমাদের নিজের নাম দেব। এখানে আসলে জন স্মিথ কে, বা দেখা যাচ্ছে জন স্মিথ হয়তো দেখাচ্ছে এই থিমটাকে ডেভেলপ করছে বা ডিফল্ট হিসেবে নামটা দিয়ে রাখছে, আমরা ওটা কখনো ইউজ করব না, আমরা আমাদের নাম ইউজ করব। আচ্ছা, এটা করার পর এটা একটু সেভ দিয়ে দেখি যে আসলে চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, আপডেট সাকসেসফুল। একটু আমরা রিফ্রেশ দিয়ে দেখি। দেখেন এখানে কিন্তু নামটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে তাহলে আমরা ঠিক জায়গাতেই আছি। এখন আমরা একটু আমাদের HTML কোডটাতে আবার ফিরে যাই। ফিরে যাওয়ার পর এখন দেখেন বলছে যে আই এম এ, এই যে আমাদের যে পরের যে প্রশ্নটা আছে আই এম এ, এইটা কিন্তু ফিক্সড। এই যে আই এম এ এটা কিন্তু ফিক্সড, কিন্তু তারপরে যে লেখাগুলো আছে রাইটার, ফটোগ্রাফার বা দেখাচ্ছে যে ফন্ট এন্ড ডেভেলপার, এগুলো যে লেখা আছে এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং একটা নির্দিষ্ট ডিউরেশন বা দেখা যাচ্ছে টাইম ডিউরেশন পর পর এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমরা একটু দেখি যে এটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। দেখেন যে আই এম এ এটা কিন্তু ঠিকই আছে, তারপরে যে প্রথমে যে ডিফল্ট যেটা থাকবে বা ওয়েবসাইটটা মানে রিলোড হওয়ার পর বা সাকসেসফুলি লোড হওয়ার পর যে লেখাটা থাকবে সেটা এখানে দেওয়া আছে যে রাইটার। তো আমরা এটাকে চেঞ্জ করব, আমরা যে কাজ করি সেইভাবে এটাকে চেঞ্জ করব, বা আপনি যে কাজ করেন সেই অনুসারে এটাকে চেঞ্জ করবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন, বা দেখা যাচ্ছে যে প্রথম মানে মেইনলি আপনি যে কাজটা করেন সেটাকে প্রথমে দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, এরপর
একটু এটাকে সেভ করে দেই, বা সেভ দেওয়ার পর একটু দেখি যে এটা চেঞ্জ হয়েছে কিনা। আপনারা প্রত্যেকটা পার্ট চেঞ্জ করবেন এবং সেভ করে করে দেখবেন যে আসলে চেঞ্জ হচ্ছে কিনা। আপনারা দেখা যাচ্ছে যে সার্চ করতে যদি একটু উল্টাপাল্টা হয় বা সার্চ করতে যদি একটু ভুল হয়, দেন যে কাজটা হবে যে দেখবেন যে অন্য একটা জায়গায় চেঞ্জ হয়ে গেছে, আপনি আর পরে সেটাকে খুঁজে পাচ্ছেন না বা ঠিক করতে পারছেন না। দেখি একটু এটাকে রিলোড দেই। দেখেন প্রথমেই দেখাচ্ছে আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারপর আসতেছে ফন্ট এন্ড ডেভেলপার। আচ্ছা, ক্রিয়েটিভ লাভার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটু এইগুলো একটু চেঞ্জ করবো, যে ব্লগার, ফটোগ্রাফার, ক্রিয়েটিভ লাভার, তারপর হচ্ছে দেখা যাচ্ছে আর কি আছে ফন্ট এন্ড ডেভেলপার, এগুলো আমরা একটু চেঞ্জ করবো। এটা আমাদের ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা আমাদের ঠিক আছে, সমস্যা নেই। দেন আমরা আমাদের টেমপ্লেটটাতে যাই এবং একটু খুঁজি যে যেই টেক্সটটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি ওটা কোথায় আছে। একটু যদি এখানে খেয়াল করেন যে ফন্ট এন্ড ডেভেলপার, ক্রিয়েটিভ লাভার, ব্লগার, ফটোগ্রাফার, এগুলো কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড করা আছে এবং এখানে এদের একটা টাইম ডিউরেশনও কোথাও একটু অ্যাড করা অবশ্যই আছে, আমাকে একটু দেখতে হবে। এই যে দেখেন ডেটা ওয়াও ডিউরেশন, এটা 2 সেকেন্ড দেওয়া আছে, ডেটা ওয়াও ডিলে 1 সেকেন্ড। আমরা চাইলে এখান থেকে ডিলেটাকে বাড়াই দিতে পারি। যেহেতু আমরা প্রথমে যে টেক্সটটা দিলাম যে কি ছিল, যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বলছে যে আমি কোনো টেক্সট প্যাড বা দেখাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা কোথাও একটু নিয়ে এই টেক্সটগুলো আমি একটা একটা করে রিপ্লেস করব, বা দেখাচ্ছে সবগুলো একবারে রিপ্লেস করে আমি জাস্ট কোডটাকে আপলোড দিয়ে দেবো, এটাই তো ছিল, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আপনার কথা তো এমনিতেই অনেক নয়েজ আসছে, তারপরে বুঝতে পারলাম খুব কষ্টে। তো যে বিষয়টা হচ্ছে যে এটা করা পসিবল, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এখানে যখনই একটা এডিট করতেছি বা যে কোনো কিছু চেঞ্জ করতেছি, এটা জাস্ট আমরা সেভ করার পর এখানে প্রিভিউটা দেখতেছি যে হ্যাঁ ঠিক আছে কিনা, বা ওটা দেখতে ভালো লাগতেছে কিনা, বা টেক্সটটা ঠিক জায়গায় আছে কিনা। এখন আপনি হয়তো দেখাচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে পুরো টেক্সটটা বা পুরো কোডটা কপি করে নিয়ে ওখানে পেস্ট করে সবকিছু এডিট করলেন, করে দেখলেন যে কোথাও একটু ভুল হয়েছে, আপনি দেখা যাচ্ছে যে 1 ঘন্টা পরিশ্রম 2 ঘন্টা পরিশ্রম করে ওটা এডিট করলেন, পরবর্তীতে দেখলেন যে সবকিছু আসলে ভুল হয়েছে বা কোথাও একটু উল্টাপাল্টা হয়েছে, তাহলে আসলে আবার আপনাকে ওই কাজটা করতে হবে। তো আমরা নরমালি যে কাজটা করতেছি যে এখানে একটু করে এডিট করতেছি এবং ওইটার প্রিভিউটা দেখতেছি যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এই কারণে আসলে ওইটা করা পসিবল যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এই HTML কোডগুলোকে কপি করে নিয়ে ওখান থেকে যেটুকু রিপ্লেস করা দরকার, চেঞ্জ করা দরকার করবেন, সেটা আপনি করতে পারেন, সমস্যা নাই। কিন্তু নরমালি যেটা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস সেটা হচ্ছে যে একটু করে করে চেঞ্জ করা এবং সেটার প্রিভিউটা এখানে দেখে নেওয়া যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক ভাবে চেঞ্জ হচ্ছে কিনা। আচ্ছা, তো আমরা একটু আমার কাজে ফিরে আসি। আমরা এখান থেকে ডেটা ওয়াও ডিলে এবং হচ্ছে ডেটা ওয়াও ডিউরেশনটাও একটু বাড়াই দেই, দেখি যে কেমন দেখা যায়। আচ্ছা, এখান থেকে আমরা এটা চেঞ্জ করবো, যেমন ধরেন ফন্ট এন্ড ডেভেলপার, আমরা তো আসলে ফন্ট এন্ড ডেভেলপার না, আমরা দিতে পারি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সার, ফটোগ্রাফি যদি কেউ করেন দিতে পারেন, দিয়ে দিলাম ওইটা, সমস্যা নেই। একটু চেঞ্জ এখন সেভ করে দেখি যে আমাদের প্রিভিউটা কেমন আসছে। দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখন কিন্তু টেক্সটটা স্লো যাচ্ছে, কারণ আমি এখানে অনেক বড় একটা টেক্সট এখানে লিখছি, কন্টেন্ট ক্রিয়েটর, তারপর দেখা যাচ্ছে আগে যেটা ছিল যে ব্লগার একটা ওয়ার্ড, তারপর ছিল ফটোগ্রাফার একটা ওয়ার্ড, ফ্রিল্যান্সার এই ধরনের একটা ওয়ার্ড। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেক্সটটা অনেক ফাস্ট চলে যাচ্ছিল, মানে ওটা পড়তে পারছিলাম, কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এখানে 3টা ওয়ার্ড, যার কারণে ডিলেটা একটু আমি বাড়াই দিলাম যাতে সবাই একটু ধীরে সুস্থে এটা পড়তে পারে। আচ্ছা, তো আমাদের এইটুকু কাজ শেষ যে হাই আই এম আরাফাত হোসেন, আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার,
ফটোগ্রাফার, এই বিষয়গুলো আপনারা আপনাদের মতো করে অ্যাড করবেন, সুন্দরভাবে অ্যাড করবেন যে আপনারা কি কাজ করেন, কি ধরনের কাজ আপনারা করছেন, এটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। আচ্ছা, এরপর যে বিষয়টা যেখানে সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন আপনারা, সেটা কিভাবে একটু দেখাই। দেখেন এইখানে ফেসবুক, টুইটার, গুগল প্লাস এবং লিঙ্কডইন, এই চারটাকে সুন্দরভাবে সিরিয়ালে এখানে লেখা আছে বা দেখা যাচ্ছে। যে আমরা যদি একটু আমাদের এইটাতে খেয়াল করি, একটু মানে সচেতন ভাবে যদি একটু খেয়াল করি, দেখেন ফেসবুক, টুইটার, গুগল প্লাস এবং লিঙ্কডইন, এটা চারটা এখানে অ্যাড করা আছে এবং এখানে দেখেন সিরিয়ালি এই চারটাই লেখা আছে। তো আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো যে হ্যাঁ এই চারটা এবং ওই চারটা একদম সেম। তো আমরা যদি এখানে চেঞ্জ করি দেন আমরা ওইখান থেকে আমাদের লিঙ্কগুলোকে অ্যাড করতে পারবো। তো বিষয়টা হচ্ছে লিঙ্কটা কোথায় অ্যাড করবেন। এই যে দেখেন href, এখানে একটা হ্যাশট্যাগ দেওয়া আছে। তো কারো যদি HTML CSS সম্পর্কে আইডিয়া থাকে তো তারা এটা জানবেন যে এইভাবে হ্যাশট্যাগ দিয়ে আমরা একটা লিঙ্কটাকে মানে লিঙ্কটা ওখানে দেওয়ার একটা জায়গা করে ওটা রেখে দেই, কিন্তু লিঙ্কটা ওখানে ফাঁকা রেখে দিই। আচ্ছা, এইখানে জাস্ট আপনারা সিম্পলি আপনাদের ফেসবুক, আপনাদের টুইটার এবং দেখা যাচ্ছে আপনাদের গুগল প্লাস এবং দেখা যাচ্ছে যে লিঙ্কডইনের প্রোফাইলে যে লিঙ্কটা আছে এখানে দিয়ে দিবেন। তো গুগল প্লাসটা মনে হয় এখন বন্ধ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, গুগল প্লাসটা বন্ধ হয়ে গেছে, ওইটা নাই। আপনারা চাইলে এখান থেকে অন্য কোনো একটা ইনস্টাগ্রাম বা দেখা যাচ্ছে অন্য কোনো সোশ্যাল মিডিয়াকে এখানে অ্যাড করতে পারেন। তো এটা কিভাবে অ্যাড করবেন একটু দেখাই। আচ্ছা, এটা লিখলেই হবে না, আমি জাস্ট একটু লিখলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য যে এটা আসলে কাজ করে কিনা। তারপর এটা আমি এক্সপ্লেইন করতেছি যে আপনি জাস্ট ওখানে ইনস্টাগ্রাম লিখবেন, ওটা ইনস্টাগ্রামের আইকন চলে আসবে তা না, আমি জাস্ট ওটা একটু লিখে এক্সপেরিমেন্ট করার জন্য ওটার ব্যাখ্যা আমি দিচ্ছি ওটা কোথা থেকে আসলো। আচ্ছা, দেখেন ইনস্টাগ্রামের আইকনটা কিন্তু চলে আসছে, এটা আমার জানা ছিল বিধায় আমি লিখলাম, কিন্তু আপনারা আসলে কোথায় পাবেন বা এই যে আইকনটা যে এখানে শো করতেছে, দেখেন এখন কিন্তু ইনস্টাগ্রামের আইকনটা শো করতেছে, তাই না? দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আমার এটা জানা ছিল যে ফাফা ইনস্টাগ্রাম, এটা যদি আমি ক্লাস নেম লিখি তাহলে হচ্ছে আমার এখানে হচ্ছে ইনস্টাগ্রামের যে আইকনটা আছে ওটা শো করবে। জি স্যার, কথাগুলো আর কি আচ্ছা, বাকিদের ক্ষেত্রে কি অবস্থা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? স্যার ক্লিয়ারই শুনতে। আচ্ছা, তাহলে হয়তো সোহেলের নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো এই আইকনগুলো আপনারা কোথায় পাবেন সেটা একটু আপনাদেরকে বলি। আপনারা হচ্ছে যে গুগলে গিয়ে সার্চ দিবেন, আইকন লিখে সার্চ দিবেন। আচ্ছা, এখানে দেখেন যে বিভিন্ন জায়গা থেকে আপনারা আইকনগুলো নিতে পারেন। তো আমি নরমালি যেটা সাজেস্ট করি বা দেখাতে যারা ওয়েব ডেভেলপার তারা হচ্ছে যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে যে favicon, এই সাইটটাকে তারা সাজেস্ট করে favicon.io। এটাতে যদি আমরা যাই, এটাতে যাওয়ার পর আমরা এখানে সার্চ দেব। আচ্ছা, এটা এখন চেঞ্জ হয়ে গেছে সম্ভবত। আচ্ছা, আমরা হচ্ছে এখানে দেখি যে favicon জেনারেটর বা দেখাচ্ছে যে ইনস্টাগ্রাম। আচ্ছা, আমরা যেটা আইকনটা খুঁজতেছি সেটা লিখে সার্চ দেব। আচ্ছা সরি, favicon এবং হচ্ছে যে ফন্ট অসাম, এই ফন্ট অসামটা থেকে আপনারা নিতে পারেন, এটা অনেক ভালো একটা সাইট। তো ফন্ট অসামটা হচ্ছে অনেক ভালো, এটা আপনি নিতে পারেন। favicon বা ফন্ট অসাম এই ওয়েবসাইটগুলো থেকে আপনি আইকনগুলো নিতে পারেন। জাস্ট ফন্ট অসামে যাবেন, যাওয়ার পর আপনি যে আইকনটা খুঁজতেছেন, আচ্ছা আমরা তো ইনস্টাগ্রাম লিখেই সার্চ দিছি, তো আমাদের এখানে ইনস্টাগ্রামের এখানে এই আইকনগুলো দেখাচ্ছে। এখানে বিভিন্ন সাইজের ইনস্টাগ্রাম আইডি বা ইনস্টাগ্রামের যে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আপনারা এখান থেকে নিতে পারেন। তো আপনারা কিভাবে এটা নেবেন সেটা একটু দেখাই। স্টার্ট ইউজিং দিস আইকন। আচ্ছা, আপনারা যদি এখান থেকে স্টার্ট ইউজিং দিস আইকন এটাতে যদি ক্লিক করেন, দেন দেখেন এখানে একটা ক্লাস আপনাদেরকে দেখাচ্ছে ফা ইনস্টাগ্রাম। এটা আমরা একটু কপি করে নিয়ে যাই।
এইটুকু শুধু আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমাদের যে HTML কোডটা আমরা যেখানে এডিট করছিলাম সেখানে যদি এই যে দেখেন পাপা ইনস্টাগ্রাম, এখানে যদি আমরা ওটা বসাই দিই, দেখি আমাদের কি আসে। সেভ দিয়ে একটু দেখি। আচ্ছা, অবশ্যই এখানে আপডেট সাকসেসফুল দেখানোর পরে আপনারা এই পেজটাকে লোড দিবেন। আচ্ছা, এই আইকনটা কিন্তু এখানে পায় নাই, আমাদেরকে এখানে FA বা দেখাচ্ছে ফা আইকন, এটাকে ইউজ করতে হবে। আমরা জাস্ট এখানে ফ্যাবটা ইউজ করতে পারবো না। তো আমরা জাস্ট এখান থেকে এই যে ফা ইনস্টাগ্রাম এই আইকনটা আপনারা ইউজ করবেন। আচ্ছা, এটা খুব জরুরি বিষয় না, আপনারা এটা গুগলে সার্চ করলেই অনেক অনেক আইকন আপনারা পেয়ে যাবেন। তো যে এখন যে বিষয়টা মেইনলি সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের আইকনের সাথে সাথে আমাদের এই লিঙ্কগুলোকেও চেঞ্জ করতে হবে। তো এখানে যে লিঙ্কগুলো ইউজ করবেন এটা হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে সাপোর্ট না পাওয়ার কারণ কি স্যার? ওটা হচ্ছে ওটা আপডেট, ওটা লেটেস্ট। আর আমাদের এই টেমপ্লেটটা এটা হচ্ছে 2017 সালের টেমপ্লেট। তো এখানে আসলে এই যে ফা আইকন যেটা এটাই হচ্ছে এখানে সাপোর্ট পাবে। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছি। তো বিষয়টা হচ্ছে যে এইখানে আমাদেরকে আমাদের সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলের যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো একটু এখানে দিয়ে দিতে হবে। আমি জাস্ট একটা লিঙ্ক একটু নিয়ে আসি। আপনারা যদি কোনো পেজের লিংক আপনারা দিতে চান, যে পেজ থেকে আপনারা আপনাদের এই ডিজিটাল মার্কেটিং বা এই ধরনের কার্যক্রম পরিচালনা করেন, সেই পেজের লিংক কিন্তু আপনারা এখানে বা পেজের ইউজার নেম কিন্তু ওখানে দিতে পারেন। জাস্ট আমি এখানে একটা আইকন মানে আমার একটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল এখানে অ্যাড করে দিলাম বা লিংক করে দিলাম। আচ্ছা, দিয়ে একটু সেভ দিই, দিয়ে দেখি যে সাকসেসফুলি হয়েছে কিনা। আর বাকি যে প্রোফাইলের যে লিঙ্কগুলো আছে এগুলো আপনারা অ্যাড করবেন। আপনাদের টুইটার প্রোফাইলের লিঙ্ক, তারপর হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক এবং দেখা যাচ্ছে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক এখানে মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা এটা অবশ্যই অ্যাড করবেন। আচ্ছা, একটু আমরা রিলোড দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, তো আমরা তো এখানে লিংক অ্যাড করছি, এখন লিংকটা অ্যাড হয়েছে কিনা বুঝবো কেমনে? এটা জাস্ট ক্লিক করি, দেখেন আমার সোশ্যাল মিডিয়া আমার ফেসবুক যে প্রোফাইলটা এই প্রোফাইলে কিন্তু এটা চলে আসছে। তো তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ সাকসেসফুলি আমরা এখান থেকে লিংকটাকে অ্যাড করতে পারছি। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করলাম যে আমাদের নামটা চেঞ্জ করলাম, আমরা কি কাজ করি সেটা এখানে চেঞ্জ করলাম, দেন আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের যে লিংকগুলো আছে সেগুলো এখানে অ্যাড করব। এখন বিষয়টা হচ্ছে যে এই টেমপ্লেটের যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এটা আমরা চেঞ্জ করতে পারবো কিনা, বা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কিভাবে চেঞ্জ করবো এটা একটু দেখাই। আমরা একটা একটা করে পোরশন চেঞ্জ করবো এবং একটা একটা কমপ্লিট করার পর পরের পোরশনটাতে যাবো বা পরের এখানে এডিটগুলো আমরা করব। আচ্ছা, তো আমরা একটু এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাতে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ইউজ করা আছে, তো ইমেজটা কি নামে আছে বা ইমেজটা কিভাবে কোথায় আছে এটা আমরা কিভাবে বুঝবো, এটা দেখার জন্য একটু একটা কাজ করতে হবে। আচ্ছা, একটু এখানে একটা কমন সেন্স ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে ইমেজের যে এক্সটেনশনটা আছে এটা কি ধরনের এক্সটেনশন হয় একটু আমাকে বলেন তো। ইমেজের যে ফাইলের যে টাইপটা আছে এটা কি ধরনের হয়, একটু দুই একজন একটু বলেন যে ইমেজের ফাইল টাইপটা কেমন হয়। স্যার জেপিজি হয়, এগুলো তো হয় স্যার। জেপিজি হয়, পিএনজি হয়। তাহলে একটা ইমেজ যদি আমাদের এখানে পিএনজি হয় এরকম, হ্যাঁ এই ধরনের বিভিন্ন ফরম্যাটের হয়। তো নরমালি ব্যাকগ্রাউন্ডের ইমেজটা বেশিরভাগ ইউজ করা হয় যে জেপিজি বা দেখা যাচ্ছে পিএনজি, এটাও হতে পারে, সমস্যা নেই। তো আমরা একটা কাজ করব, একটু আমাদের এই কোডটাতে গিয়ে আমরা একটু সার্চ করব কন্ট্রোল এফ, আচ্ছা এটাতে না, কন্ট্রোল এফ চেপে আমরা এখানে সার্চ করব যে ডট জেপিজি, এটাতে আমরা একটু এন্টার দেই। এটা দেওয়ার পর দেখেন এখানে একটা ইমেজ আমাদেরকে দেখাচ্ছে, খুব ভালো কথা। তো আমরা একটু দেখবো যে আমরা যে ইমেজটা চেঞ্জ করতে চাচ্ছি সেই ইমেজটা আসলে এই ইমেজটাই কিনা। আমরা জাস্ট এই ইমেজের ইউআরএলটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর জাস্ট আমরা একটা নতুন ট্যাবে গিয়ে এই ইউআরএলটা পেস্ট করে দিয়ে জাস্ট এন্টার দেব, তাহলে আমরা দেখতে পাবো যে এটা আসলে কোন ইমেজ। দেখেন এটা হচ্ছে আমরা যে ইমেজটা চেঞ্জ করতে চাচ্ছি সেই ইমেজটা কিন্তু না, আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে
এইটা চেঞ্জ করতে চাচ্ছি, কিন্তু আমাদেরকে শো করতেছে এই ইমেজটা। এটাই যে এই ইমেজটা আসছে নিচে। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত যে ইমেজ সেটা কিন্তু খুঁজে পাই না। তো আমাদেরকে আবারও সার্চ করতে হবে যে .jpg, কন্ট্রোল F .jpg একটু সার্চ করি। আচ্ছা, এন্টার দেই, দেখেন এটাই দেখাচ্ছে। আবার একটু এন্টার দেই, এখানে আরেকটা ইমেজ আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা একটু এটাকেও একটু সার্চ করে দেখব যে এই ইমেজটা আসলে আমাদের সেই ইমেজটা কিনা যেটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। এখান থেকে জাস্ট কপি করে নিই। আচ্ছা, দেখেন এইটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা, এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ইমেজটাই আছে, তাই না? দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা যদি এই ইমেজটা, অর্থাৎ এই যে ইমেজটা আমরা এখানে দেখলাম, এটা যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে রাখলাম, খুব ভালো কথা। এখন আমরা আসলে ইমেজটা কোথা থেকে অ্যাড করব? তো ইমেজটা তো আসলে আপলোড করতে হবে, তাই না? ইমেজটা তো আপনি আপনার ডেস্কটপ থেকে হয়তো আপলোড করে দেন আপনাকে ইউজ করতে হবে। আপনার ডেস্কটপে যদি ওই ইমেজটা যদি অফলাইনে থাকে আর আপনি যদি অনলাইন থেকে এই ইমেজটাকে ব্রাউজ করতে চান তাহলে তো পসিবল না। আমাদেরকে অবশ্যই ইমেজটাকে আপলোড করতে হবে। তো আমরা একটা কাজ করব, আমাদের কন্ট্রোল প্যানেলে ফিরে যাব। কন্ট্রোল প্যানেলে ফিরে আসার পর এখান থেকে আমরা একটা কাজ করব, একটা পেজ ক্রিয়েট করব। আচ্ছা, এখানে এই পেজটা ক্রিয়েট করা ছিল, আমি এটা ডিলিট করে দিই। আচ্ছা, এখানে পেজ অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে নতুন একটা পেজ ক্রিয়েটের অপশন আমাদেরকে দিচ্ছে। এই যে পেজ অপশনটা সিলেক্ট করব, দেন এখানে নিউ পেজ এই অপশনটা আমরা সিলেক্ট করে দিয়ে এখানে পেজের একটা নাম দিব। তো আমরা চাচ্ছি যে এই পেজটাতে আমরা সকল ধরনের ইমেজ এখানে রাখবো। তো পেজের নামটা দিলাম হচ্ছে ইমেজেস। দেন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ এই ইমেজটা চেঞ্জ করে আমাদেরকে তো আরেকটা ইমেজ অ্যাড করতে হবে, তাই না? এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদেরকে অবশ্যই অন্য একটা ইমেজ এখানে অ্যাড করতে হবে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা এখান থেকে একটু খুঁজি যে ইমেজটা আমরা এখানে ইউজ করব। এখান থেকে একটা কপিরাইট ফ্রি ইমেজ আমরা নিব, যেটা আসলে কেউ যাতে কপিরাইট ক্লেম করতে না পারে। আচ্ছা, আপনারা অবশ্যই আপনাদের মতো করে একটা ইমেজ চুজ করবেন যেটা আপনাদের থিমের সাথে বা দেখা যাচ্ছে আপনাদের এখানে ইউজ করলে আপনাদের জন্য বেটার হবে। এই ধরনের একটা ইমেজ আপনারা ইউজ করবেন। আচ্ছা, ইমেজের সাইজটা ইমেজের সাইজটা মোটামুটি অনেক ভালো। আচ্ছা, ইমেজটাকে আমরা ডেস্কটপে সেভ করে নিই। আচ্ছা, এটা আপনাদের পছন্দ মতো আপনারা একটা ইমেজ এখান থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, নেওয়ার পর আমরা যে পেজটা ক্রিয়েট করলাম, এই যে পেজটা, এই পেজটাতে এসে আমরা এই ইমেজটাকে আপলোড করে দেব, আপলোড ফ্রম কম্পিউটার। সেই ইমেজটা আছে আমাদের ডেস্কটপে। আচ্ছা, এর মধ্যে থেকে আমি দুটোই আপলোড করলাম, একটা একটু সিলেক্ট করি, এটা আমরা এখানে আপলোড করি আর কি। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে যে অরিজিনাল সাইজ বা দেখাচ্ছে এক্সট্রা লার্জ সাইজ, আপনারা লার্জ সাইজ এটা যে কোনো একটা করতে পারেন। আমি আপাতত অরিজিনাল সাইজটাই রাখলাম। রাখার পর এটাকে জাস্ট আমি এখান থেকে এটা যেহেতু এখানে আপলোড হয়ে গেছে, ইমেজটার উপর ক্লিক করে এখান থেকে রাইট ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন আছে যে কপি ইমেজ অ্যাড্রেস।
একটু খেয়াল করবেন যে কপি ইমেজ অ্যাড্রেস, এখানে আরো অনেক অপশন আছে, যে কপি ইমেজ বা এই ধরনের আরো অনেক অপশন আছে, বা কপি লিংক অ্যাড্রেস। এটা আমরা জাস্ট এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস এটা করে নেব। এটা আমাদের ক্লিপবোর্ডে অলরেডি মনে হয় কপি হয়ে গেছে। আমরা জাস্ট এখন এখান থেকে এই ইমেজটাকে আমাদের কাঙ্ক্ষিত ইমেজের সাথে রিপ্লেস করে দেব। জাস্ট এখানে কন্ট্রোল ভি, এটা মোটামুটি রিপ্লেস হয়ে গেছে। আমরা একটু সেভ দেই। সেভ দেওয়ার পর আমাদের টেমপ্লেটটাতে বা আমাদের সাইটটাতে আমরা ফিরে যাব, গিয়ে দেখি যে এখানে চেঞ্জ হয়েছে কিনা। দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আর বিষয়টা হচ্ছে যে এখানে একটা হাই রেজুলেশন ইমেজ ইউজ করাটা খুবই জরুরি, কারণ দেখেন আমি যে ইমেজটা ইউজ করছি এটা রেজুলেশন খারাপ ছিল, এখন দেখতে খুব একটা ভালো লাগছে না। আচ্ছা, তো এটা ছিল ইমেজ অ্যাড করার বিষয়, বা আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে চেঞ্জ করবেন। এইভাবে আপনারা এই ভিডিওটা দেখে বা দেখাচ্ছে এখন যেটা দেখালাম, এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তো ইমেজটা একটু চেঞ্জ করি, ইমেজটা খুব একটা ভালো লাগছে না, একটু অন্য একটা ইমেজ ইউজ করার চেষ্টা করি। এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে যাচ্ছি, একটু ইউজ করে দেখি, একটু এক্সপেরিমেন্ট চালাই যে আসলে কেমন লাগে বা দেখতে কেমন হয়। তো আগের মতোই এখানে জাস্ট একটা ইমেজ আপনারা আপলোড করবেন, মানে যে ইমেজটা আপনি অ্যাড করতে যাচ্ছেন আগের মতোই এখানে আপলোড করে দিবেন। সবসময় চেষ্টা করবেন একটা ভালো রেজুলেশনের একটা সুন্দর একটা ইমেজ ইউজ করা, কারণ যখন আপনার এই ওয়েবসাইটটা প্রথমে লোড হবে বা কেউ যখন প্রথমে এখানে এন্টার করবে তখন সে এই ইন্টারফেসটা দেখতে পারবে। তো আসলে আপনাদেরকে চেষ্টা করতে হবে যাতে ইমেজটা অনেক ভালো মানের হয়। আচ্ছা, দেখেন এটা এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি। আমি জাস্ট এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস এটা করে নিব, এবং আমাদের যে HTML যে কোড আছে, আচ্ছা কোডটা হারাই গেছে, আবার একটু সার্চ দেই। সেভ করে একটু দেখি যে আসলে প্রিভিউটা কেমন আসে। দেখেন এখন এটা এরকম দেখা যাচ্ছে, বা দেখে মনে হচ্ছে যে এখানে একটা মানে এই যে ভিজুয়াল যে রিপ্রেজেন্টেশনটা আছে এটা মনে হচ্ছে যে মুভ করতেছে। তো আপনারা চাইলে এই ধরনের অনেক ইমেজ এখানে অ্যাড করতে পারেন, বা বিভিন্ন ধরনের ইমেজ, হাই রেজোলিউশন ইমেজ অবশ্যই ইউজ করবেন, এটা আপনারা এখানে সুন্দরভাবে অ্যাড করতে পারেন। আচ্ছা, তাহলে এইটুকু পার্ট যে আমরা এডিট করলাম, বা দেখাচ্ছে যে একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে একটা ডোমেইন নিয়ে বা সাব ডোমেইন নিয়ে আমরা যে আমাদের পোর্টফোলিও মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এবং দেন একটা থিম ইনস্টল করলাম, সেই থিমটাকে কাস্টমাইজ করার জন্য দেখাচ্ছে যে এখানে আমাদের নাম বা আমরা কি কাজ করি এটা চেঞ্জ করলাম, আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোর লিংক এখানে অ্যাড করলাম, দেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সুন্দরভাবে চেঞ্জ করলাম। তো এইটুকু কাজে কারো কোনো প্রবলেম বা কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন। নাইম ইসলাম স্যার, লিংকগুলো কিভাবে অ্যাড করলেন স্যার? জি না স্যার, লিংকগুলো কিভাবে অ্যাড করলাম, এটা হচ্ছে জাস্ট ইমেজের যে কপি অ্যাড্রেসটা আছে বা ইমেজের অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমরা হচ্ছে সার্চ করে দেখলাম যে আসলে কোথায় এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড করা আছে। তো যেখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড করা আছে ওইখানে জাস্ট না স্যার, এই যে ফেসবুক, টুইটার এগুলো। আচ্ছা, ওটা তো আমি দেখালাম যে কিভাবে প্রোফাইলের লিংকটা অ্যাড করবেন। আচ্ছা, আরেকবার দেখাই দিচ্ছি। আচ্ছা, ধরেন আপনি ফেসবুক প্রোফাইলের লিংকটা চেঞ্জ করতে চাচ্ছেন, তাই না, বা ফেসবুক প্রোফাইলের লিংকটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, এখন আপনি খুঁজে পাচ্ছেন না আসলে কোথায় আছে।
জাস্ট এখানে কন্ট্রোল এফ প্রেস করে লিখবেন যে ফেসবুক, লিখে একটা এন্টার দেন। দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে যে ফেসবুক। তো আমরা একটা জিনিস একটু খেয়াল করবো যে এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। তো আমরা যদি আমাদের এই টেমপ্লেটটাতে দেখি যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই চারটা যেমন সিরিয়াল আছে, এখানে এই চারটা কিন্তু একদম সিরিয়াল আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই চারটা আইকন বা এই চার লাইনের যে কোডটা আছে, এটা আসলে আমাদের এই চারটা আইকনের জন্য কাজ করতেছে। তো এখানে দেখেন যে লিঙ্ক অ্যাড করার একটা জায়গা আছে, এই যে হ্যাশট্যাগ দিয়ে রাখছে। হ্যাশট্যাগ দিয়ে রাখা মানে হচ্ছে যে এখানে লিঙ্ক দেওয়ার একটা জায়গা আছে, বা এখানে আপনি একটা লিঙ্ক দিতে পারবেন। আর এটাকে আপাতত স্টপ করে রাখা আছে, মানে আমরা কোনো এখানে লিঙ্ক ইউজ করি নাই, জাস্ট হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে এটাকে স্টপ করে রাখছি। তো বিষয়টা হচ্ছে যে এখানে এই হ্যাশট্যাগটা উঠাই দিবেন। আপনার হচ্ছে এই যে টুইটারের অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে সেটা এখানে দিবেন। আপনার ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টের লিঙ্ক আছে বা ইউজার নেম আছে, ইউজার যে ইউআরএলটা আছে সেটা এখানে আপনি স্যার এখন দিয়ে দিবেন। আচ্ছা, এইটুকুই ছিল। জি স্যার, আমি এই স্টেপটা বুঝতে পারছি, তবে এই যে প্রথমে যেটা যে আপনার যে কোডিংটা আসলো না, এটা কোথা থেকে আসলো, এটা একটু এখন ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তো এটা বুঝতে পারিনি। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আপনারা যখন এই কন্ট্রোল প্যানেলটাতে যখন আপনারা আসবেন বা দেখা যাচ্ছে আপনাদের ব্লগারের যেখানে আপনারা কিছু লিখবেন বা পোস্ট করবেন বা এই থিমটাকে আপনারা কাস্টমাইজ করবেন, এই ইন্টারফেসটাতে আসার পর এখানে দেখেন যে থিম অপশনটা আছে, থিম অপশনটাতে যাবেন। থিম অপশনটাতে যাওয়ার পর এখানে দেখেন কাস্টমাইজ অপশনটাতে আছে। এখানে কাস্টমাইজ করলে আসলে আমাদের হবে না, কারণ আমরা এখানে একটা থিম ইউজ করছি যেটা বাইরে থেকে ডাউনলোড করা। এখানে যদি আমরা ডিফল্ট থিম ইউজ করতাম তাহলে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারতাম। তো এখানে বলছে থিম টিভি ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল, তো আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো না। তো তাহলে আমাদেরকে এখানে এডিট করতে হবে কিভাবে? জাস্ট এখান থেকে ড্রপ ডাউন থেকে এই যে এডিট এইচটিএমএল এটাতে যাব। এটাতে যাওয়ার পর এই দেখেন আমরা এই যে কোডটা এখানে আমাদের সামনে চলে আসবে। এখান থেকে সার্চ করে করে আমরা যেখানে পরিবর্তন করতে চাচ্ছি সেই পোরশনগুলোতে আমরা পরিবর্তন করব। বুঝতে পারছেন না ইসলাম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ধরেন যে ডেটাগুলো এখানে আপনারা নিলেন, একটা স্প্রেডশিটে নিলেন, এখন ডুপ্লিকেট চেক করবেন। তো যেই কলামটাতে আপনারা ডুপ্লিকেট চেক করবেন সেই কলামটাকে সিলেক্ট করবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এই কলামটা সিলেক্ট হয়ে গেল। অর্থাৎ যে কলামে ডেটাগুলো আছে সেটাকে সম্পূর্ণটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর জাস্ট এখান থেকে ডেটা অপশনটাতে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন যে রিমুভ ডুপ্লিকেটস একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। বলছে সিলেক্ট অল কলাম এ, অর্থাৎ কলাম এর সম্পূর্ণ ডেটাগুলোর মধ্যে থেকে ডুপ্লিকেটগুলোকে রিমুভ করবেন। এবং বলতেছে যে এই কলাম এ তে আমাদের প্রায় 2034টার মতো ডেটা এখানে আছে। আচ্ছা, দেন আমরা জাস্ট এখান থেকে রিমুভ ডুপ্লিকেটস এটাতে ক্লিক করব। একটু সময় নিতে পারে। তারপর বলতেছে 301 ডুপ্লিকেট রো ফাউন্ড অ্যান্ড রিমুভড, অর্থাৎ 301টা ডুপ্লিকেট ডেটা এখানে ছিল সেটা রিমুভ হয়ে গেছে এবং 1733টা ইউনিক ডেটা এখানে আছে। জাস্ট আমরা ওকে করে দিলাম। এইভাবেই মানে খুব সিম্পল, এটা ডুপ্লিকেট ডেটাটা বের করা বা ডুপ্লিকেট ডেটাটা ফেলে দেওয়া এটা খুব জটিল কোনো কাজ না। জাস্ট এখানে ডেটাতে যাবেন, এখান থেকে এই যে ডুপ্লিকেট রিমুভ ডুপ্লিকেটস এই অপশনটাতে বা এই ফাংশনটা ইউজ করলে আমাদের এখান থেকে সব ডেটাগুলো বের হয়ে যাবে যেগুলো ডুপ্লিকেট আছে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি।